আমাদের এখন আলোচনার বিষয় হবে 42 নম্বর পদ্য ক্লাস 10-এর। আমরা ইতিমধ্যেই 32 নাম্বার, 33 নাম্বার, 34 নাম্বার, 35 নাম্বার, 37 নাম্বার, 40, 41, 40, 41 আলোচনা করেছি। যারা এবার মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য 34 নাম্বার পদ্মটি এবং 41 নম্বর পদ্ধতি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে। এই দুটি পদ্য তোমাদের দুটির মধ্যে পদ্ম একটি পরীক্ষা 100% কমন আসবে। যারা এখনই দেখোনি তারা অবশ্যই এই ভিডিওটির শেষে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা সার্চ করলেই 34 নম্বর পদ্য এবং 41 নম্বর উত্তরটি পেয়ে যাবে। তোমরা সেখান থেকে দেখে নেবে। এবং যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে এবং অঙ্কের সাজেশন পেতে, প্রতিটি অধ্যায় থেকে কোন কোন অঙ্ক করতে হবে সেই অঙ্কগুলি পেতে হলে, জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এখনই, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো, আজকের আলোচনার বিষয় যেটা আছে সেটা হচ্ছে 42 নম্বর পদ্য। এই পদ্যটি তোমাদের সামনে আমি এমনভাবে আলোচনা করব, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তাদের আমি কথা দিচ্ছি তারা প্রত্যেকে পদ্যটি বুঝতে পারবে এবং একবার দেখার পরে পদ্যটি লিখতে পারবে। প্রথম কথা হচ্ছে আমাদের প্রশ্নটা পড়তে হবে, প্রশ্ন পড়ার ভিত্তিতে ছবিটা অঙ্কন করতে হবে, তারপরে আমাদের লিখতে হবে। তাহলে প্রশ্নটা পড়ে কিভাবে আমরা ছবিটা অঙ্কন করব সেটা আগে তোমরা দেখে নাও। প্রশ্ন পড়ে কিভাবে ছবি অঙ্কন করব সেটা আগে দেখে নাও। যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, দেখো দুটি বৃত্ত তোমাদের আগে দেখাচ্ছি। এই যে একটি বৃত্ত, নাও এখানে একটা বৃত্ত অঙ্কন করেছি, আবার একটা বৃত্ত অঙ্কন করেছি, দুটি বৃত্ত। তোমরা ভাবছো হয়তো এখানে স্পর্শ করেছে, এরকম যদি কোনো ছবি আঁকো তাহলে তোমাদের নম্বরটা দেওয়া হবে না। উপপাদ্য সম্পূর্ণ লিখলেও উপপাদ্যে তোমাদের নাম্বার দেওয়া হবে না। আবার যদি কেউ আঁকো এরকম ভাবে ছবি, তবু তোমাদের নম্বরটা দেওয়া হবে না। মনে রাখতে হবে ছবিটা কিভাবে আঁকতে হবে। প্রথমে একটা বৃত্ত অঙ্কন করবে, একটু বড় করে একটা বৃত্ত অঙ্কন করলে, দেখো আমি এখানে অবশ্যই কলম দিয়ে করছি, হাত দিয়ে করছি তাই বাঁকা হচ্ছে। তোমরা কিন্তু পেন্সিল কম্পাস দিয়ে, অবশ্যই কাঠ পেন্সিল দিয়ে করবে, কলম দিয়ে নয়। এবার এই পাশে পরের যে বৃত্ত অঙ্কন করে একটু ছোট করে করব, তখন কিন্তু সেই বৃত্তটি যুক্ত হতে হবে। দেখো আমি দেখো এখানে এই যে এখানে দেখো বিন্দুটি, দেখো এই বৃত্তটি এখানে স্পর্শ হয়েছে, আবার এই বৃত্তটি এখানে স্পর্শ হয়েছে। এবার মনে রাখবে আমি 40 নম্বর পদ্মে আলোচনা করেছি যে স্পর্শ বিন্দু কিন্তু একটাই হয়। একটা বৃত্তের মধ্যে একটা পাশে একটা স্পর্শ বিন্দু হবে, সেখানে দুটি স্পর্শ বিন্দু তৈরি করা যাবে না। দুটি স্পর্শ বিন্দু তৈরি হলে সেটা কি হয়ে যাবে, যা হয়ে যাবে। তাই এইখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, দুটি বৃত্ত পরস্পর একটা বিন্দুতে মিলিত হবে। যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটি বলবো আমরা স্পর্শ বিন্দু। এবার এখানে যেখান থেকে আমরা ছবিটি অঙ্কন করে এখানে বৃত্ত অঙ্কন করেছি সেটা নাম দেব এ, আর এখানে যেটা নাম দেব এখানে কি করব আমরা বি। এবার এইখানে যেখানে দেখো এইখানে যে বিন্দুটা আছে এই বিন্দুটার নাম দেব আমরা পি। ঠিক আছে, তাহলে দেখো এ কমা পি কমা বি, এইখানে কিন্তু আমাদের তিনটা বিন্দু পাওয়া গেল। অর্থাৎ প্রথম বৃত্তের কেন্দ্রবিন্দু হচ্ছে এ, পরের বৃত্তের কেন্দ্র হচ্ছে বি। তাহলে আমরা এইটুক চিত্র থেকে আমরা প্রদত্ত পাঠটা লিখব। দেখো প্রদত্ত পাঠ প্রশ্নে দেওয়া থাকে, প্রামাণ্য বিষয় প্রশ্নে দেওয়া থাকে, আমাদের তেমন কিছু লিখে নেই। বলছে যদি দুটি বৃত্ত একটা বৃত্ত হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্ত, দাও কি লিখবো, এ কেন্দ্রীয় বৃত্ত ও কি দেওয়া আছে বি কেন্দ্রীয় বৃত্ত, দুটি পরস্পর পি বিন্দুতে
স্পর্শ করেছে। বলো এখানে কার প্রশ্ন আছে? এখানে একটা বৃত্ত অঙ্কন করেছি, তাই বৃত্তের নাম এ কেন্দ্রীয়, দেখো লিখেছি এ কেন্দ্রীয় বৃত্ত। ও এই বৃত্তটির নাম হচ্ছে বি, তাই লিখেছি বি কেন্দ্রীয় বৃত্ত। দুটি পরস্পর, এই বৃত্তটি তাই লিখেছি পরস্পর। পরস্পর এখানে কেন লিখেছি? এই বৃত্তটি পরস্পর, দুটি বৃত্ত তাই পরস্পর। এখানে একটা বৃত্তে যুক্ত হয়েছে অর্থাৎ স্পর্শ করেছে, তাই লিখেছি কোথায়? কি বিন্দু? পি বিন্দু। তাহলে পি বিন্দুতে লিখব পি বিন্দুতে স্পর্শ করেছে। প্রদত্ত পাঠ হয়ে গেল। এবার লিখবে প্রামাণ্য বিষয়। কি লিখবে? প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় কি আছে দেখো। এই এবার কি বলছে দেখো, এই যে স্পর্শ বিন্দু কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত, অর্থাৎ এই বিন্দুটি একই সরলরেখায় অবস্থিত। একই সরলরেখায় তিনটি বিন্দু অবস্থান করবে, মানে বিন্দু তিনটিকে হতে হবে সমরেখ। যখন তিনটি বিন্দু পরস্পর একই সরলরেখায় থাকবে তখন সেই বিন্দু তিনটি কি হবে? সমরেখ। তাই লিখবে প্রমাণ করতে হবে এ কমা পি ও বি সমরেখ। লিখলে সমরেখ। এবার দেখো আসবে অঙ্কন। এবার পয়েন্ট আসবে অঙ্কন। অঙ্কনে কি লিখবে? এ পি, দেখো এ থেকে পি, এবার এই বি থেকে এই যে বি পি যুক্ত করবে। এ থেকে পি আবার বি থেকে পি আমরা যুক্ত করলাম। কি লিখবে? এ কমা পি ও বি কমা পি যুক্ত করলাম। অঙ্কন হয়ে গেল। এবার কি আসবে? প্রমাণ পাঠ। আমরা প্রমাণ করব। প্রমাণ পাঠে কি লিখবে? এই যে বৃত্তটির নাম কি? এ কেন্দ্রীয় বৃত্ত। এই বৃত্তটির নাম কি? বি কেন্দ্রীয় বৃত্ত। তাই লিখব এ কেন্দ্রীয় বৃত্ত ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পর, দেখো কোথায় সেট করেছে? পি বিন্দুতে স্পর্শ করেছে। মানে এ কেন্দ্রীয় বৃত্ত, এটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্ত, আর হচ্ছে বি কেন্দ্রীয় বৃত্ত। একটা বৃত্ত দেখো দুটি বৃত্ত দুটি, এটার সাথে এটা তাই পরস্পর। পি বিন্দুতে কি করেছে? স্পর্শ করেছে। তাহলে এখানে দেখো পি বিন্দুতে একটি স্পর্শক আছে, তাই লিখবো সুতরাং পি বিন্দুতে একটি সাধারণ স্পর্শক আছে। পি বিন্দুতে একটি সাধারণ স্পর্শক আছে। এবার ধরি স্পর্শক, তার মানে এখানে অস্পর্শক আছে, তোমাদের একটু স্পর্শ করতে হবে। এটা হচ্ছে এস, এটা হচ্ছে টি, লিখলাম। তাহলে কি লিখবো? ধরি এস টি হলো সাধারণ স্পর্শক। যা পি বিন্দুতে স্পর্শ করে। হলো।
এসটি হলো সাধারণ স্পর্শক যা পি বিন্দুতে স্পর্শ করে, দেখো পি বিন্দুতে স্পর্শ করেছে। এবার দেখো এই যে বৃত্তটি, এই বৃত্তের নাম কি? এই কেন্দ্রবৃত্ত। তাই সুতরাং এই বৃত্তটি কি হবে? এই যে বৃত্তটি, এই বৃত্তটি, এই বৃত্তের নাম কি হবে বলো? কেন্দ্র কি আছে? এ, তাই এই কেন্দ্রবৃত্ত। এ কেন্দ্রীয় বৃত্তের সাধারণ স্পর্শক, দেখো এই যে বৃত্তটি, এই বৃত্তের নাম কি? এই কেন্দ্রবৃত্ত। এই বৃত্তের মধ্যে দেখো এসটি, এসটি যা আছে, এই যে এসটি সরলরেখাটি, এই সরলরেখাটি দেখো বৃত্তের এখানে মিলিত হয়েছে। তার মানে এ কেন্দ্রীয় বৃত্তের সাধারণ স্পর্শক কে? এসটি। দেখো এই এর কেন্দ্রবৃত্তটি আছে, এই বৃত্তটি যুক্ত হয়েছে কোথায়? এসটি সরলরেখার মধ্যে। এই যে এসটি যে সরলরেখা আছে, এই সরলরেখার মধ্যে দেখো এখানে যুক্ত হয়েছে, তাই লিখবো এ কেন্দ্রবৃত্তের এসটি সাধারণ স্পর্শক। এসটি কি? সাধারণ স্পর্শক এসটি ও এপি। এপি কি? দেখো এ থেকে পি বিন্দু থেকে এটা কি করা এসেছে। এবার কেন্দ্র থেকে বৃত্তের পরিধিটা বলা হয় ব্যাসার্ধ, আর এটা কি? স্পর্শ বিন্দু। তাই এটা কি? স্পর্শ বিন্দু এবং ব্যাসার্ধ। তাই কি এপি হলো স্পর্শ বিন্দু গামী ব্যাসার্ধ। এবার তোমরা এখানে প্রশ্ন করতে পারো, স্যার এপি কেন স্পর্শ বিন্দু গামী ব্যাসার্ধ? ভালো দেখে নাও, এটা কেন্দ্র, এটা স্পর্শ। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধির মধ্যে যেখানেই আমরা সরলরেখা অঙ্কন করি না কেন, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত যতগুলি সরলরেখা অঙ্কন করব, প্রতিটি সরলরেখাকে আমরা ব্যাসার্ধ বলবো। আর এই ব্যাসার্ধটি ঠিক স্পর্শকের মধ্যে এসে মিলিত হয়েছে, তাই এটা নাম দেব স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। যদি আমরা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ না দেই, তাহলে এদিকেও তো ব্যাসার্ধ হতে পারতো, এখানেও হতে পারতো, এখানেও হতে পারতো। সেটা যাতে না বোঝায়, নির্দিষ্টভাবে যাতে স্পর্শ বিন্দুটাকে নির্দিষ্ট করা করে, তার জন্য আমরা লিখলাম এপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। মানে স্পর্শের দিকেই, স্পর্শের দিকে যুক্ত হয়েছে। ঠিক আছে? এবার তোমরা 40 নম্বর পদ্ধতি করেছো, যদি তোমরা দেখে না থাকো অবশ্যই এই ভিডিওটি শেষে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে, সেখানে লিংক দেওয়া আছে। তোমরা টিচার সুকুমার বাবু লিখে তোমরা 42 নাম্বার লিখবে, দেখবে 40 নাম্বার 41 নাম্বার, অর্থাৎ তোমাদের যে উপাদ্যটি প্রয়োজন সেই উপাদ্যটি পেয়ে যাবে, সার্চ করলেই পেয়ে যাবে। আর চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি, যারা নতুন এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নাও। তোমরা দেখবে অবশ্যই তোমরা প্রতিটি উপাদ্য বুঝতে পারবে, আর আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে পেয়ে যেতে পারবে। তাহলে দেখো, তাহলে এই যে এই স্পর্শকের উপর যখন কোনো একটা কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুতে সরলরেখা অঙ্কন করা হয়, সেটা হয় কি বলতো? লম্ব। তাই তোমরা লিখবে কে লম্ব? এপি লম্ব। তাই লিখবে এপি লম্ব। কার উপর লম্ব? এসটি। লিখবো এসটি। ঠিক আছে? এবার লিখবে আবার, দেখো আরেকটা বৃত্ত আছে কে? বি কেন্দ্রীয় বৃত্ত। লিখবো বি কেন্দ্রীয় বৃত্তের, আবার দেখো এই বৃত্তটা আছে, এই বৃত্তের স্পর্শক কে? এসটি। এসটি সাধারণ স্পর্শক। ও দেখো একইভাবে এই বি বিন্দু থেকে টি বিন্দুতে কি হচ্ছে? যুক্ত করা হয়েছে। তাহলে এই কেন্দ্র থেকে আমরা যদি এখানে যুক্ত করি, এটা কি বলে? ব্যাসার্ধ। আর এইটা যুক্ত হয়েছে কোথায়? পি বিন্দুতে, এটা স্পর্শ বিন্দু। তাই লিখবো বিপি হলো স্পর্শ বিন্দু গামী ব্যাসার্ধ। তাহলে সুতরাং একইভাবে এই যে বিপি লম্ব কার উপরে? এসটির উপরে। লিখবে এসটি। তোমরা দেখে নাও, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ। যদি কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবার কি লিখবো? সুতরাং দেখো
এপি ও বিপি বিপি একই বিন্দু এপি ও বিপি একই বিন্দু পিতে এসটি, দেখো এই যে এসটি সরলরেখার উপর অবস্থিত। তাহলে কি লিখেছো? এপি ও বিপি একই বিন্দু। এপি দেখো এই যে এপি এবং বিপি, এপি ও বিপি একই বিন্দু। কি লিখবো? এপি ও বিপি এর লিখি, হ্যাঁ, বিপি এর, এপি ও বিপি এর একই বিন্দু। দেখো এপি এর বিন্দু, এপি ও বিপি এর একই বিন্দু পি, পিতে এসটি সরলরেখা, এসটি যে সরলরেখা আছে, এসটি সরলরেখার উপর অবস্থিত। তার আমরা লেখায় লিখতে পারি এ কমা পি কমা বি একই সরলরেখায় অবস্থিত। সুতরাং এস কি হচ্ছে? এ আর কি এ কমা পি, এপি ও বিপি একই সরলরেখায় অবস্থিত। সুতরাং এ কমা একই সরলরেখায় অবস্থিত মানে কি? এ কমা পি ও বি সমরে পাশে লিখবো প্রমাণিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা পদ্ধতি বুঝতে পেরেছ। যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি বুঝতে না পারো তবু কমেন্ট বক্সে জানাবে। স্যার বুঝতে পারিনি, আমি চেষ্টা করব পরের উপপাদ্যগুলি আরো ভালো করে, সহজ করে, সুন্দরভাবে আলোচনা করতে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা চ্যানেল নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নাও। আর হ্যাঁ, যত বেশি পারো ভিডিওটি শেয়ার করো বন্ধু বান্ধবদের কাছে। তোমরা যত বেশি শেয়ার করবে আমি তত বেশি অনুপ্রাণিত হব এবং আরো বেশি করে ভিডিও বানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ছাত্রদের একমাত্র কাজ পড়াশোনা করা, আশা করি সেখানে নিজেদেরকে নিমজ্জিত রাখবে।